কাছের ভাই বোনেরা, আজ আমরা এসেছি মহাশ্বেতা দেবীর ভাত গল্প পড়তে। এই গল্প পড়ানোর আগে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, এই গল্প আমি বুঝে ওঠার সৌভাগ্য পেয়েছি স্বয়ং সাহিত্যিকের কাছে। অর্থাৎ এই গল্প আমি তার কাছে বুঝেছি, তার সাথে আলোচনা করেছি যিনি এই গল্পের লেখিকা। এই সৌভাগ্য আমার হয়েছিল। আমি তোমাদের সাথে, আমার স্রষ্টার সাথে একজন পাঠকের যে আলোচনা হয়েছিল এই গল্প প্রসঙ্গে, সেই আলোচনায় তার সঙ্গে আমার কিছু ধারণা যোগ করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই গল্প। মহাশ্বেতা দেবীর বেশিরভাগ লেখার মধ্যেই আছে মেহনতি খেটে খাওয়া প্রান্তিক জীবনের কথা। কখনো পুরুলিয়া, কখনো সুন্দরবন, এরকমই সব জীবনের কথা, কখনো কোনো বস্তির কথা। এভাবেই মহাশ্বেতা দেবীর প্রায় সব গল্পেই নুন আনতে পান্তাপ্রাণ জীবনের কথা খুব জীবন্তভাবে ধরা দিয়েছে। আমাদের ভাত গল্পের মধ্যেও আমরা পাব বাদা অঞ্চল, অর্থাৎ সুন্দরবন লাগোয়া যে নোনা জল এবং জঙ্গলের জায়গা, যেখানে ভালোভাবে ধান চাষ হয় না, শুধু কুচো চিংড়ি পাওয়া যায়, সেই বাদা অঞ্চলের এক নিভুই কৃষক উৎসব নায়ার গল্প। 4টে ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব গল্পটাকে তুলে ধরার। তোমরা প্রত্যেকেই 4টে ক্লাস নিখুঁতভাবে দেখলে স্রষ্টার যে ধারণা, অর্থাৎ মহাশ্বেতা দেবীর সাথে আমার যে এ গল্প নিয়ে আলোচনা, সেই আলোচনার সবটুকু তোমরা খুঁজে পাবে একদম প্রতিটা ক্লাস খুব ভালোভাবে অনুভব করে। আমরা সারি থেকে সারিতে চলে যাব, প্রতিটা সারি পড়ে পড়ে, পাঠ করে করে আমরা পৌঁছাবো এই গল্পের কেন্দ্রে। এ বিষয়ে আরেকটা কথা বলে দিই, 1982-তে ম্যানিফেস্টো পত্রিকায় এই গল্প প্রকাশ পায়। বর্তমান পাঠ্য বইয়ে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাঠ্য বইয়ে এ গল্পের সামান্য কিছু অংশ মার্জিত করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। তো আমরা পড়ব যে গল্প, সে গল্প মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প। বইটা দেখতে পাচ্ছ তোমরা, মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্পের একটি গল্প ভাত। এই গল্পে যে পাঠ অংশটি আছে আমরা সেই পাঠ অনুসরণ করব, এবং এই পাঠ অনুসরণ না করলে গল্পের কি ক্ষতি হবে সেটুকুও আমরা নির্দিষ্ট জায়গায় আলোচনা করব। ভাত, মহাশ্বেতা দেবী। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগে। আমরা ছোট গল্পের যে প্রাথমিক ভূমিকার একটা ক্লাস আছে, সেই ক্লাস যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে ছোট গল্প কিভাবে হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে শেষ হতে চায়, অর্থাৎ তার বক্তব্যের মধ্যে কোনো ভূমিকা করার কোনো রকম অবকাশ নাই। তার গল্প খুব দ্রুত তার ক্লাইম্যাক্সে পৌঁছে যেতে চায়, তার সমাপ্তিতে পৌঁছে যেতে চায়। সেই জন্য কোনো ভনিতা না করে শুরুতেই লেখিকা শুরু করেছেন, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি। খেয়াল করবে, বড় বাড়ির বড় বউ, বড় বাড়ির বড় বউ, লোকেদের প্রতি তাদের উদাসীনতা থাকবেই। যারা উপর তলায় থাকে তারা নিচের তলার মানুষের বর্ণ তো বুঝতে পারে না। নজরুল ইসলাম বলেছিলেন না, তুমি শুয়ে রবে তেতলার ওপর, তেতলার পরে আমরা রহিব নিচে, অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ মিছে।
যে বিদ্রোহী কবির কণ্ঠে ধ্বনিত হয়েছিল। কেন ধ্বনিত হয়েছিল? না, উপরতলার মানুষ সবসময় নিচের তলাদেরকে নির্যাতন অত্যাচার করে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে। তাই বড় বাড়ির বড় বউ ওই লোকটাকে ভালোভাবে নেয় নাই। লোকটার কেমন যেন উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট। লুঙ্গিটা কেন ময়লা, কেন ছোট? দুটোর পিছনেই আছে অর্থনৈতিক অভাব। বাকি অভাবটুকু না হয় আমরা নাই বা জানলাম, কিন্তু যে মানুষটাকে আমরা দেখছি, যে লোকটাকে আমরা দেখছি এই গল্পে, এখনো তার নাম জানি না, সে লোকটা একটা কোমর পর্যন্ত ময়লা ছোট লুঙ্গি পরে এসেছে এবং তার চোখের মধ্যে বিশ্বের খিদে, একটা সেই জন্য একটা খাবো খাবো ভাব। এটা যেন বড় বাড়ির বড় বউয়ের ভালো লাগে না, কারণ সে তো অর্থনৈতিক কষ্টের মানে বোঝে না। তাই কেন লুঙ্গিটা ময়লা, কেন পোশাকটা ময়লা, কেন পোশাকটা ছোট, এটা বুঝতে পারে নাই বড় বউ। চেহারাটা বুনো বুনো, কারণ সভ্য পরিশীলিত মানুষের কাছে সবকিছুই গোছালো থাকে, কিন্তু খেটে খাওয়া মানুষের জীবন আর যাপন তো অত গোছালো নয়। তাই তার স্বভাবটাকে বুনো বুনো মনে হয়েছে। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। অর্থাৎ রান্না করার যে ঠাকুর আছে বামুন ঠাকুর, সে কি বলছে? লোকটা ভাত খাবে, তার বিনিময়ে কাজ করে দেবে। অর্থাৎ আগে যাকে বলতো পেট ভাতে মজুর। কোথা থেকে আনলে? এই সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। এই বড় বউ, বড় পিসিমা, অর্থাৎ যে বড় বউ ওই লোকটাকে বলল যে তার চাহনি ভালো লাগে নাই, কেমন একটা বুনো বুনো, সেই বড় বউয়ের পিসি শাশুড়ি, অর্থাৎ বড় বউয়ের যিনি শ্বশুর মশাই তার বোন। এই পিসি শাশুড়ির আর যে বুড়োটা মরতে বসেছে, এরা দুজন ভাই বোন। এদের যিনি বাবা ছিলেন বুড়ো কর্তা, তিনি খুব হিসেবি লোক ছিলেন। তার কথায় পরে বলব। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল, অর্থাৎ নাজেহাল অবস্থা হয়েছিল। বুড়ো কর্তা অর্থাৎ এই পিসির যে বাবা, বা আজকে এ বাড়িতে যিনি মরতে বসেছেন তার যে বাবা, সেই বাবা যখন, অর্থাৎ বুড়ো কর্তা যখন তার স্ত্রীকে হারান, তখন সংসার নিয়ে নাজেহাল অবস্থা। সেই মুহূর্তে সেই বুড়ো কর্তা তার মেয়েকে আর বিয়ে দেয়নি। তার মেয়েকে ঠাকুরের সঙ্গে বিয়ে দিয়ে ঠাকুরের সেবাদাসী বানিয়েছে এবং ঠাকুরের সঙ্গে বিয়ে দিয়ে নিজের সংসারটাকে দেখভালের দায়িত্ব দিয়েছে। অর্থাৎ সংসারে মানুষের মধ্যে সম্পর্কে কতটা স্বার্থপরতা লুকিয়ে থাকে তার ইঙ্গিতটিও এখানে দিয়েছেন লেখিকা। যদিও এসব ক্ষেত্রে এই স্বার্থপরতার জায়গাগুলো বেশিরভাগ হয় পরিশীলিত ধনী বাড়িতে, অর্থাৎ ধনী বাড়ির মা বাবাই সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রমের ঠিকানায় জায়গা খুঁজে নেন। তাই ধনী বাড়ির এই একটা পরিচয় আমরা দেখতে পাচ্ছি যে বড় পিসির আজকে বিয়ে হয় না, তার কারণ বড় পিসির যে মা কম বয়সে মারা যাওয়ার ফলে সংসার দেখার দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দেন তারই বাবা। তাই মেয়েকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেননি এবং তিনি মেয়েকে দেবতার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, এগুলো সব শিবেরই আর একটা করে নাম। শিবের বিভিন্ন নামে সমস্ত জায়গাগুলো, বাড়িগুলো করে নিয়েছে। কেন? তাহলে সরকারকে আর ট্যাক্স দিতে হবে না। দেবত্ব সম্পত্তি, আর দেবত্ব সম্পত্তি কেউ চট করে দখল করতে পারবে না। এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, অর্থাৎ হিসেবি। তার জন্যই এরা করে খাচ্ছে। এরা বলতে তাদের সন্তান সন্ততি। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতি দেবতা,
মানুষের সঙ্গে বিয়ে দিও না। কে আমার প্রতিদেবতা? শিব আমার প্রতিদেবতা, আমাকে মানুষের সঙ্গে বিয়ে দিও না। এরকম একটা মেয়ে কি করে বলতে পারে না? তাকে বোঝানো হয়েছে। তৎকালীন যুগে বালিকারা যেমন ভাবে বলতো যে আমি স্বামীর চিতায় পুরব, তবে আমি সতী হব, ঠিক একইভাবে এই বড় পিসিমার ব্রেনকে ওয়াশ করা হয়েছে যে তুমি বিয়ে করো না, তোমার বিয়ে হবে শিবের সঙ্গে, তুমি শিবের দাসী হবে। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এই সংসারে হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় পিসিমা সমস্ত সংসারের হাল নিজে হাতে নিয়েছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলে, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে। বড় বউ বলে, কিরকম দেখতে? জিজ্ঞেস করে কিরকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? এ প্রশ্নের উত্তর এরকম কেন? না, যে মানুষটা কাজ করবে সে মানুষটার পরিচয় কি তার রূপে না তার শ্রমে? নিশ্চয়ই তার শ্রমে। তাহলে যে মানুষটা কাজ করবে তার দেখতে কেমন এটা দেখার দরকার নেই। তাই ব্যঙ্গ করে বড় পিসিমা বলেছে যে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? ময়ূর ছাড়া কার্তিক মানে সৌন্দর্যতার একটা বাংলা প্রবাদ, ময়ূর ছাড়া কার্তিক। যে খুব সুন্দর পুরুষ তাকে বোঝানোর জন্য ময়ূর ছাড়া কার্তিক বলা হয়। তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। অর্থাৎ প্রাণে ধরে পয়সা কে দেবে? বড় পিসিমা। বড় পিসিমা মনে করেন এই সংসার যেহেতু তার সবকিছু, অর্থাৎ সব শিবের নামে লেখা, আর তিনি শিবের স্ত্রী, সেই জন্য এই সংসারের সমস্ত পয়সা কোথা থেকে আসে? বড় পিসিমাই তার মালিক, আর সেই জন্য বড় পিসিমা সব পয়সা দেয়। তাই বলছে তোমরা তো কেউ পয়সা দেবে না, পয়সা তো দেবো সে আমি। কেনা বাজার থেকে চাল আসে, কেনা চাল নয়, সেই চাল খাবে। তার দিকেও আঙুল বেঁকে যাচ্ছে, তার মানে ওকে তো দেবো শুধু পেট ভাতে, তাতেও কাজ করবে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? অর্থাৎ বড় বউয়ের সেন্টিমেন্টে লেগেছে যে তোমাদের আবার কি, একই বাড়ির তো আমরা সবাই। বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক? বড় পিসিমা শেষ খোঁচাটা মারে, তোমার শ্বশুরই মরতে বসেছে বাবা, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বলছে তোমার শ্বশুরই মরতে বসেছে, তার জন্য এত বড় একটা হোমযজ্ঞ হচ্ছে, আর একটা লোক খাবে, তাতে তুমি এরকম করছো? অর্থাৎ সব থেকে তীব্র খোঁচাটা দিয়ে বড় পিসিমা চলে যাচ্ছে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি, তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, শ্বশুরের বয়স 82 বছর। কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন, তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়, বড় বউ জানতো না ক্যান্সার লিভারে হয়। এই বড় বউ সেই মধ্যযুগের নারী, যে মধ্যযুগের নারীদেরকে বারবার পুরুষতান্ত্রিক সমাজ তাদের নিয়মে তাদের শাসনে তৈরি করেছে। যেমন ভাবে আমাদের পিসিকে অর্থাৎ বড় পিসিকে যেভাবে তৈরি করেছে ঠিক সেভাবে। আজ অনেক কাজ, মেজ বউ উনুনে পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝে ঘুচে যায়। মনে রাখতে হবে এমসিকিউ এসিকিউ এর জন্য, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের জন্য বলছি, যে শাশুড়ির মাছ খাওয়া বুঝে যায়, তার জন্য মেজ বউ উনুন পাড়ে বসেছে, মেজ বউ উনুন পাড়ে আছে, অর্থাৎ হেসেলের দায়িত্বে কি আছে? মেজ বউ। তাই কয়দিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি, এই সব কটাতে আলাদাভাবে ডাক দেবে এই কারণে যে এর মধ্যে এমসিকিউ বা এসিকিউ অপশনে যে কোনো কিছু একটা আসতে পারে। বড় ইলিশ, ছোট ইলিশ নয়, বড় ইলিশ, পাকা পোনার পেটি, পাকা পোনার পেটি, পোনার পেটি নয়, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, শুধু ট্যাংরা নয়, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি, এইসব মাছ হচ্ছে। রেঁধে বেঁধে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। কার কাজ? মেজ বউয়ের। কেন না, যদি শ্বশুর মারা যান তাহলে তো বিধবা হয়ে যাবেন আর মাছ মাংস খেতে পারবেন না। অতএব শ্বশুর মারা যাওয়াটা বড় কথা নয়, শেষবারের মতো নানা রকম করে মাছ খেয়ে নেওয়াটা বড় কথা। এখানেও সংসারের সেই স্বার্থপরতা, সেই লোভ লালসা, সেই ব্যক্তিকেন্দ্রিকতা, যেখানে ভালোবাসা, আবেগ এসব জিনিস কম। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সেই ঘরে, সেই ঘরে বড় বউ আছে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজ ছেলে বিলেতে থাকে, মনে রাখতে হবে সেজ ছেলে বিলেতে থাকে, তার আসার কথা ওঠে না।
ছোট, মেজ ও বড় ঘুমাচ্ছে। এবাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা কে করে? বাদা অঞ্চলে অসাগর জমি, অর্থাৎ জমির কোনো সীমা পরিসীমা নাই, আর 18খানা দেবত্ব বাড়ি, আর এত সম্পত্তির মালিক হওয়ার জন্য এই ছেলেরা কেউ 11টার আগে ঘুম থেকে ওঠে না। তার ফলে এদের চাকরিও করা হয়নি, কারণ চাকরি করতে গেলে সকালে উঠতে হবে। তাই অর্থনৈতিক সচ্ছলতা কুড়েমির এক কারণ, এটাও তুলে ধরছেন। মহাশ্বেতা দেবী বরাবর লড়াই করেছেন এবং তিনি যে জীবনের কথা লিখেছেন সে জীবনগুলো লড়াই করা জীবন। তার বিপরীতে যে জীবনগুলোকে তিনি তুলে ধরেছেন সেটা শুধুমাত্র লড়াকু জীবনকে পরিষ্কার করে তুলে ধরার জন্য। অর্থাৎ একটা লড়াকু জীবনকে যদি আমি দেখাতে চাই, চারিপাশে যদি অলসপ্রিয় জীবন দেখে দেওয়া, তাহলে লড়াকু জীবনকে অনেক বেশি দেখা যায়। যেমন সাদা চোখের মাঝে কালো মণিটা খুব পটপট করে, বা কালো বোর্ডের মাঝে সাদা চকের লেখা খুব স্বচ্ছ মনে হয়, ঠিক তেমনি চারিদিকে এই অলস, এই বিলাসিতার মাঝে উৎসব নায়াকে খুব সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। এর জন্য একটা প্রেক্ষাপট রচনার জন্য এদেরকে তুলে আনা হয়েছে আরো বেশি। অর্থাৎ উৎসব নায়ার কথা যদি লিখতেন মহাশ্বেতা দেবী, তাহলে উৎসব নায়াকে বাদা অঞ্চলেই রেখে দিতে পারতেন, কিন্তু না, সেখান থেকে তুলে এনে এখানে আনলেন কেন? না, এখানে এনে আরো বেশি স্পষ্টতা দেওয়া হচ্ছে। শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে? ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায় না, বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। তার মানে নারী জাতিকে আমরা সংসারের ভিতরে কিরকম রান্নাঘর আর আতুর ঘরে রেখে দিয়েছি, কিরকম সংস্কারের টোপ খায় রেখে দিয়েছি, যে তারা একটা এবাড়ির বউ ভাবতে পারে না যে শ্বশুর মারা গেলে চাঁদ সূর্য উঠবে কিনা। অর্থাৎ শ্বশুরই যেন দেবতা। পুরুষতান্ত্রিক সমাজ নিজেদেরকে দেবতা বানিয়ে নারীদেরকে দেবদাসী বানিয়েছে চিরকাল, তার ইঙ্গিতও মহাশ্বেতা দেবী এখানে দিয়েছেন। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো, শত ঠাকুর আসুক তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। শত ঠাকুর মানে 100টা রাঁধুনের বামুন এলেও, রান্না করার 100টা ঠাকুর এলেও শ্বশুরের লুচিটা, গরম গরম রুটি বা লুচিটা করে দিতে হবে খাওয়ার 5 মিনিট আগে। কাকে? না, বড় বউকে। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। এখন সেই কাজ করতে হবে না বলে এই বড় বউয়ের দুঃখ হচ্ছে। অর্থাৎ শ্বশুর মশাইয়ের প্রতিদিন পা সেবা করে দেওয়া যেন দেবদাসীর ভূমিকা পালন করেছে। তো এভাবেই নারী জাতিকে ব্যবহার করেছে পুরুষতান্ত্রিক সমাজ। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করা শুধু নয়, তার পা সেবা প্রতিদিন। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞিহোম হচ্ছে। তার মানে ডাক্তাররা একদম সার্টিফিকেটে লিখে দিয়েছে যে আর বেশি দিন নয়, হয়তো আজকাল করেই শেষ। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, কারণ বিজ্ঞান যখন ফেল করে, ডাক্তার যখন ফেল করে, ডাক্তার যখন জবাব দিয়ে দেয়, তখনই মানুষ কোথায় যায়? তার শেষ আশা। ওই যে মরিতে মরিতেও মরে না, তাই শেষ আশা নিয়ে মানুষ তখন ঝাড়ফুঁক টুকটাক এইসব করে। তাই ছোট বউয়ের বাবা তান্ত্রিক এনেছে। ছোট বউয়ের বাবা কে তান্ত্রিক এনেছে? ছোট বউয়ের বাবা। মনে রাখবে, বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে। কি কি কাঠ এসেছে? বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল, 5টা কাঠ। এই 5টা কাঠকে তোমরা মনে রাখবে। কাঠ এসেছে আধ মন করে। কত করে কাঠ? প্রত্যেকটা কাঠ কিন্তু আধ মন করে এসেছে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। কে? ভজন চাকর কালো বিড়ালের লোম আনতে গেছে। এই যে কালো বিড়ালের লোম, এই যে এতগুলো কাঠ, এই সমস্ত কিছু, বেশি নিয়ম, বেশি আচার কোথায়? তান্ত্রিকতায়, ঝাড়ফুঁক টুকটাকে। শ্মশান থেকে বালি, বেশ্যার ঘরের হাত আসছি, এমন কত যে ফরমাস। এই যে বেশ্যার ঘরের হাত আসছি, এটা তোমাদের পাঠ অংশে নাই, কিন্তু এটারও যে কতটা প্রয়োজন আছে সেটা তোমরা আস্তে আস্তে পাবে।
কারণ আমরা জানি দুর্গাপুজোর সময় যখন ঠাকুরে মাটি দেওয়া হয় তখন বেশ্যার ঘরের উঠান থেকে মাটি নিয়ে আসা হয়। বেশ্যা শব্দটা শুনলেই আমাদের মনে যে একটা অশ্লীল বোধ এসে যায়, সেই অশ্লীল বোধটা আসা উচিত নয়। এই কারণেই উচিত নয়, তারা এক ধরনের সমাজকর্মী এবং সমাজের একটা বিশেষ অপরাধ জগৎকে তারা নিয়ন্ত্রণ করছে। সবচেয়ে বড় কথা, তারা তো চুরি করে নাই, তারা তো ডাকাতি করে নাই। নিজের পেটের জন্য, নিজের লজ্জা নিবারণের জন্য তারা নিজের ইনকাম করছে এবং সবচেয়ে বড় কথা, তারা সমাজ শোধনের একটা বিশেষ জায়গা। যদি তারা না থাকতো হয়তো সমাজে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা অনেক বেশি প্রকট হতো। তো সেই বেশ্যার ঘরের হাতআশি অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন বেশ্যার ঘরের মাটি কাজে লাগে, তেমনি তন্ত্র সাধনায় এই হাতআশি খুব প্রয়োজন। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য ও নাকি কদিন খায় নাই, বাসিনী এনেছে, বাদায় থাকে, অথচ তার ভাতের আহিনকে এতখানি। বাসিনী ওই লোকটা পরিচিত যেহেতু, তাই বাসিনী এনেছে। বাদায় থাকে মানে বাদা মানে কোথায়? ওই সুন্দরবনের ওই জলো জঙ্গল জায়গায় যেখানে ভালো করে চাষাবাদ হয় না, সেই নোনা মাটির অঞ্চলের মানুষ। বলছে আমাদের বাদা থেকে এত ভাত চাল আসে, আর এরা ভাতের এত, এই লোকটার আহিনকে এত ভাতের খিদে, আর আমরা বাদার ভাত খেয়ে ফেলে ছড়িয়ে খাই। আসলে আমরা তো কখনো বুঝি না, যেখানে উৎপন্ন হয় সেখানে কখনোই এটা প্রাচুর্যতা যে থাকে তা নয়। কারণ আমি দেখেছি যে ইটভাটায় যে সমস্ত লেবাররা ইট তৈরি করে তাদের বাড়িটা কিন্তু ইটের নয়। ঠিক একইভাবে আমি চা বাগানে গিয়ে দেখেছি যারা চা তোলে তারা শৌখিন চায়ে খায় না কখনো, তারা ভালো করে ভাতই খেতে পায় না। মথুরা চা বাগানে গিয়ে দেখেছি, মথুরা হাটে গিয়ে দেখেছি কি কাপড় মেশানো চাল তারা কিনে খায়। তাদের প্রতিদিনকার খাবার তারা জোটাতে পারে না চা বাগানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে। সন্ধ্যাবেলায় কখনো কখনো 1 প্যাকেট 2 প্যাকেট করে চা দেয়, সে চা তারা বাইরে বিক্রি করে সেই টাকায় কোনো রকমে তাদের সংসার চালায়। ঠিক যারা যারা যে জায়গায়, যারা দেহরাদুন রাইস চাল ওই পাহাড়ের গায়ে যারা ধান চাষ করছে তারা কিন্তু দেহরাদুন চাল খায় না। তো যারা সৃষ্টি করে তারা খায় না। এই সহজ বোধটা উপর তলার মানুষ কি করে বুঝবে? যারা কখনোই, যারা 11টার সময় ঘুম থেকে ওঠে, যারা খাটো লুঙ্গি পরা এবং ময়লা পোশাক পরা মানুষকে খারাপ চোখে দেখতে পারে, যারা অভাবের আঁচ পায় নাই কখনো, তারা কি করে জানবে যে বাদায় থাকলেই রামশাল ঝিঙে শাল চাল খাওয়া যায় না? তাই বলেছে যে বাদায় থাকে অথচ ভাতের আহিনকে এতখানি। এ আবার কি কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল ধরে ধরে সাজানো আছে। বড় বড় চেঙারি মতো জায়গায় চাল একদম ধরে ধরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়, আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ওই হাতআশিতে ধরে রাখবেন। তান্ত্রিক নিচে হল ঘরে বসে আছেন। এই অংশটুকু হাতআশি যদি না থাকতো, হাতআশির পাটটুকু না থাকলে তান্ত্রিক কোথায় প্রাণটুকু ধরে রাখতেন? ওই হাতআশিতে ধরে রাখবেন প্রাণটুকু। সেই জন্য হাতআশি আনা হয়েছে বেশ্যা বাড়িতে। তাই হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ওই হাতআশিতে ধরে রাখবেন, এই পাটটাও তোমাদের নাই। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। তার মানে বড় পিসিমা তো শাশুড়ির রোল প্লে করছে, তাই সব ক্ষেত্রে বৌমাদের উপর কথার একটা ঠেস থাকছে। সেই জন্য এখানেও বৌমা নামছে, সে তো শুয়ে বসেছিল না, সে তো তার শ্বশুরের সেবা বা শাশুড়ির কোনো কাজে ব্যস্ত ছিল। বলছে যে বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দিই,
ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে। এইগুলো তোমরা মনে রাখবে কোন কোন চাল কোন কোন তরকারির সঙ্গে। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে, বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না, মনে রাখতে হবে মেজো আর ছোটর জন্য 12 মাস পদ্মচারী চাল, বামুন চাকর ঝিদের জন্য মোটা 7টা চাল। এইখানে দুটো ক্লাস তৈরি হচ্ছে, অর্থাৎ যে সাম্যের জন্য মার্কসের 10 ক্যাপিটাল, যে সাম্যের জন্য সুকান্ত নজরুল লড়াই করে গেলেন, সেই সাম্য কখনো সম্ভব নয়। সাম্য সম্ভব নয় বলেই সাম্যের প্রাসঙ্গিকতা ফুরাবে না কখনো। আসলে ধনী আর গরিবের মাঝের দেওয়ালটাকে ভেঙে দেওয়া কোনো তত্ত্ব দিয়ে সম্ভব নয়, শুধুমাত্র মানবিকতার প্রয়োজন। আর সেটা যে সম্ভব নয় সেটা আমরা বেশ করে বুঝতে পারছি যত দিন যাচ্ছে ততই। দুটো ক্লাস সবসময় পাশাপাশি অবস্থান করছে। তাই বামুন চাকর ঝিদের জন্য মোটা 7টা চাল। একই বাড়িতে দুরকম রান্না হচ্ছে, কেন না? ওরা সরু চালের জন্য নয়, ওরা মোটা মানুষ তাই ওদের জন্য সব মোটা মোটা ব্যবস্থা, আর আমরা সূক্ষ্ম মানুষ, সরু মানুষ, তাই আমাদের জন্য সব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যবস্থা। বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে না। কেন? সে তো ভাতই খেতে পায় না, ভাত খাওয়াটা তো তার কাছে বিলাসিতা। আর এখানে কি দেখছে? নানা রকম ভাতের আইটেম। এই যদি একটা বাড়ির প্রতিদিনকার রোজ নামচা হয়, এই যদি একটা বাড়ির প্রতিদিনকার রান্নাঘরের ছবি হয়, তাহলে বাদার লোকটা তো চোখটা কামটের মতো হবেই, চোখটা হিমাস্ত্র সেই মাংসাশী প্রাণের মতো হবেই। হ্যাঁ বাসিনী, এত নানাবিধি চাল বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়, হবে না? বাদাইদের এত জমি চাল এনে পাহাড় করছে, বড় বিষয় বেচেও দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। এই যে এই ব্যাপারটা যে বড় পিসিমা লুকিয়ে লুকিয়ে বেচে দিচ্ছে, আমিই বেচতেছি সে চাল, অর্থাৎ বড় পিসিমার সঙ্গে আমার যে সম্পর্কটা কত ঘনিষ্ঠ সেটা দেখো। অর্থাৎ তার গায়ের মানুষটাকে সে জানাচ্ছে যে এ বাড়িতে আমার কর্তাতি কতটা দেখো। আর বড় পিসিমাও তার নিজের প্রয়োজনে চাল লুকিয়ে লুকিয়ে বেছে দিচ্ছে। চাল যখন সবই তারই, তাহলে লুকিয়ে লুকিয়ে বেছে দেয় কেন? আসলে মানুষের স্বার্থপরতা, উঁচুর তলার মানুষের প্রত্যেকটা মানুষ পরস্পরের সঙ্গে কতটা বিচ্ছিন্ন, কতটা একাত্মহীন, কতটা স্বার্থপর, সেই জায়গাগুলো মহাশ্বেতাদেবী গল্পের মাঝে মাঝেই তুলে ধরেছেন। আমি বেচতেছি সে চাল, বাদাইদের চাল হয়, বাদাইদের চাল হয়, ভাবতেই পারছে না। বাদাই তো ভালো করে ধানই হয় না, আর এদের এত রকম চাল কি করে হয়? তা দিয়ে দেখি বাসিনি, এক মুষ্টি চাইলে গালে দে, জল খাই, বড্ড যেমন আঁচড় কাটতেছি পেটের মধ্যেখানে। আমরা যেটা জ বলি, এই বাংলা অঞ্চলের মানুষ সেটা ঝ বলে। তোমরা আরো খেয়াল করবে পরের পাঠে, পরে কোন একটা পাঠে ঝয়ের জায়গায়, এই জয়ের জায়গায় ঝ আছে। বড্ড যেমন আঁচড় কাটতেছি পেটের মধ্যেখানে, সেই কতদিন ঘরে আদা ভাত খাই না, দে বাসিনি, বাগ্যতা করি তোর, অর্থাৎ তোর পায়ে পড়ি আমি। এই বাগ্যতা শব্দটাও বাংলা অঞ্চলের শব্দ। বড্ড যেমন আঁচড় কাটতেছি পেটের মধ্যেখানে, মানে পেটের মধ্যে কে যেন আঁচড় কাটছে, কিসে? খিদেতে। মানুষ কতটা কতটা দেওয়ালে পিঠ থেকে গেলে, কতটা মাটির সঙ্গে মিশে গেলে মানুষ ভিখারি হতে পারে, এইভাবে চাইতে পারে একটু খাওয়ার জন্য। যে চাই সেই তো সব থেকে অসহায়। কিন্তু আমরা এটাও বুঝি না, ওপরতলা এটাও বুঝি না যে না, মানুষটা কতটা প্রয়োজন হলে চায়, সে তার সেন্টিমেন্ট, তার সব কিছু পিছনে ফেলে সে চাইছে একটু চাল, একটু মুখে দেবে। সেই কতদিন ঘরে আদা ভাত খায় না, দে বাসুনি বাক্যতা করিত, কতদিন রাঁধা ভাত খায় না। আরে আরে করো কি উচ্ছব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। বলছে এমন করছো কেন? পিসিমা যদি দেখতে পায় তাহলে সর্বনাশ হবে এই চাল যদি তোমাকে দিই। কেন? কারণ এ বাড়িতে খাটো, যখন খাবার দেবে তখন খাবে, এই হচ্ছে এ বাড়ির কালচার। আমি ঠিক তাকে বাগে দিয়ে যাবো, অর্থাৎ আমি ঠিক লুকিয়ে লুকিয়ে তোমাকে দে ঝাবো, যাবো নয় ঝাবো, অর্থাৎ জয়ের জায়গায় ঝ। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি ছাই, এদেরকে বলিহারি যাই নয় ছাই। একটা লোক কদিন খায়নি শুনছ, তার 4টে খেতে দে না, ওসব কেউ শোনে না। এ বাড়িতে শুধু কাজ করতে হবে, বিনিময়ে পয়সা নয়, পেটের ভাত। কি ভাত? মোটা চালের ভাত।
বড় বাড়ির সরু চাল নয়। তাহলে বড় বড় বাড়িতে বড় বড় ব্যাপার, সেই বড় বড় ব্যাপার কি করে আঁচ করবে এই ছোট ছোট লোক। যে লোকটা এ গল্পে যখন প্রথমে এলো তখনই একটা লোক হিসাবে, এবং যাকে এ বাড়ির বউই দেখেছে খুব বিশ্রী একটা লোক হিসাবে, সেই বউ, যে বাড়ির বউ এ বাড়ির কর্তাকে ঈশ্বর মনে করে, সেই ঈশ্বর যে গরিবদেরকে খাটায় এবং খেতে দেয় না। তাহলে দুটি ক্লাসের দ্বন্দ্বটাকে পুরোপুরি তুলে ধরেছেন আমাদের লেখিকা একটি প্রেক্ষাপটে, একটি বড় বাড়ি থেকে এ গল্পের যাত্রা শুরু। এ গল্প এরপরে যাবে কোথায়? এরপরে যাবে বাধা অঞ্চলে, তারপর সেখান থেকে আবার ফিরে আসবে বড় বাড়িতে। এইভাবে গল্পের যাওয়া আসার মধ্যে দিয়ে আসলে লেখিকা বোঝাতে চাইছেন যে বড় বাড়ি থেকে যাত্রা শুরু সেই বড় বাড়িটাই শেষ পর্যন্ত থাকবে, আর মাঝে যে বাধা অঞ্চলের নিরন্ন খেটে খাওয়া উৎসব নায়াদের জীবন, তারা হারিয়ে যাবে বন্যার স্রোতের মতো, মাতলার জলের তোড়ের মতো তারা হারিয়ে যাবে, তারা কেউ থাকবে না। যদিও রবি ঠাকুর শেষ সত্য বলে গেছেন, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে। আমরা দেখার চেষ্টা করব সেই শ্রমিক, সেই মেহনতে খেটে খাওয়া উৎসব নায়া কিভাবে মাতলা নদীর জলের তোর পেরিয়ে, বড় বাড়ির তাচ্ছিল্যতা পেরিয়ে, ভাত না পাওয়ার খিদের যন্ত্রণা নিয়ে কিভাবে উৎসব লড়াই করেছে, কিভাবে শেষ পর্যন্ত টিকে আছে আমরা শুনব। এবং স্রষ্টা অর্থাৎ মহাশ্বেতা দেবীর কাছে শোনা আলোচনা আমি তোমাদের সাথে শেয়ার করব। পরের ক্লাসে আমরা এর পরের পাঠ থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়ার মধ্যে থেকো।